নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, শাশ্বতর সেই বাড়িটা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্প, শাশ্বতর সেই বাড়িটা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শাশ্বতর বরাবরই অ্যাস্থমার প্রবলেমটা ছিল না। এইটা শুরু হয়েছে মিলি হবার পর থেকে। খুব শ্বাসকষ্ট উঠেছে, বুকের কাছে কেমন একটা চাপ ধরা ভাব। তার উপরে গতকাল দুপুরে ডিমের কষা খেয়েছিল। কিসে এত অ্যালার্জির প্রবলেম, তাই কোন খাবারে অ্যালার্জি হয় সেইটাও চেক করেছিল শাশ্বত। তাতে ডিম এসেছে এবং সেটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার। এই বাড়িতে ডিম ছাড়া অন্য কিছু তো আর রান্না হয়ই না। মিতালিকে যবে থেকে বিয়ে করেছে শাশ্বত, তবে থেকে সকাল দুপুর আর রাতে ডিমই হয়েছে চিরসঙ্গী। ভালো লাগে না মিতালির রান্না বান্না করতে। বিয়ের আগে মা যখন এখানে ছিল তখন শাশ্বতকে কত কি রান্না করে খাওয়াতো। সকালবেলা এক প্রস্ত, দুপুরবেলা এক প্রস্ত, রাতে আবার আরেক রকম। বিয়ের পর পর এখন ওই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডালটুকুই জোটে কপালে। খুব জোর হলে ডিম কষা। মাছ মিতালি একদম পছন্দ করে না, আর ভালোবাসে মাংস খেতে। এই রোজ রোজ কি আর ওই কষা মাংস পেটে সয়? সেই দিন খুব মাথা গরম হয়ে গিয়েছিল শাশ্বতর। বাজার থেকে নিজের পছন্দ মতো পুঁটি মাছ কিনে এনে দিয়েছিল মিতালিকে। মিতালি চিৎকার করে গোটা বাড়ি মাথায় তুলেছিল। শেষে পাড়ার মোড়ের সামনে জোয়ারদারদের দোকান, সেইখানে 15 টাকা জোয়ারদার গিন্নির হাতে ধরিয়ে তার হাতে পায়ে আকুতি মিনতি করে ওই মাছ আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে কাটিয়ে নিয়ে এসেছিল। সে নিজেই রান্না করেছিল। মেয়েটাও ঠিক ওই রকমই হচ্ছে। বছর 3 বয়স, এখন থেকেই ডিম ভক্ত। শাশ্বত সবে ইনহেলারটা হাতে নিয়ে দুটো টান দিল। সকাল থেকে শ্বাসকষ্টটা উঠেছে, তবে সবসময় ইনহেলার নিতে শাশ্বতর ভয় করে। কিছুদিন আগে, এই তো মাস 6 আগে হবে, পাড়ার কাছে প্রবীরদার মা হঠাৎ হাসপাতালে ভর্তি। বুকে প্রচুর পরিমাণে কফ জমে গিয়েছিল চাপা নিউমোনিয়া থেকে। 3 মাস হাসপাতালে ভর্তি, তারপরে কল্যাণী, তারপরে কলকাতা। ট্রান্সফার হতে হতে আরো বেশ কয়েক মাস। বউটা মরে গেল। জানা গেল যে প্রথম দিনই নাকি মারা গিয়েছিল। ডাক্তার কিভাবে বডিটাকে অবজার্ভ করে রেখেছিল ওষুধ দিয়ে। ওই একই প্রবলেম, শ্বাসকষ্ট। চিকিৎসা করাতেন না। হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে কোনো কোনো সময় ওষুধ খেয়েছেন ঠিকই, তবে সেটা কন্টিনিউ করেননি। শেষে যেই দিন প্রচন্ড পরিমাণে কষ্টটা উঠল, সেই দিন পাড়ার এক হাতুড়ে ডাক্তারের কাছ থেকে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলেন। সেই খাওয়াই শেষ খাওয়া। ওই বাড়ির বউটাও সব সময় ঠান্ডা জিনিস খেতে পছন্দ করত। ফ্রিজ ভর্তি ঠান্ডা জল, আইসক্রিম থাকতোই থাকতো। চোখের সামনে খাবার মজুদ থাকলে হাত আর ওই জিভটা কেমন যেন একটু শুশুর শুশুর করে খাবারটা খাওয়ার জন্য। শাশ্বতর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। জানে ওর কোন খাবারে অ্যালার্জি, তবুও জিভ তো লোভে এক হাত বাইরে বেরিয়ে থাকে।
ইনহেলারটা মুখের কাছে নিয়ে সেটাকে বেশ কয়েকবার প্রেস করে আরামের টান নিল শাশ্বত। সঙ্গে সঙ্গে কাশি উঠল, আর কাশি ওঠার সাথে সাথেই মনে হলো বুকটা এবার হালকা হয়েছে। সকাল থেকে আজকে মন মরা, যখন থেকেই মিতালির সঙ্গে ঝগড়া হয়েছে। ভাল লাগে না। বউকে খুব ভালোবাসে শাশ্বত, খুব, পাড়ার সবাই জানে। মাসের শেষে যখন মাইনেটা হাতে পায় তখন সর্বপ্রথম মিতালির জন্যই নতুন কাপড় আসে। কোনো কোনো মাসে নাইটি। এই তো বিবাহবার্ষিকী, জন্মদিন, সোনার গহনা ছাড়া মিতালি কোনো কিছুই গ্রহণ করতে পছন্দ করে না। মিতালিকে তার নিজের রসদ পূর্ণ করার জন্য ব্যাংকের থেকে লোনও তুলেছিল শাশ্বত। সেই টাকা মিতালি খরচ করে ফেলেছে। মেয়েটার খরচের হাত বড্ড বড় তো। দেখে শুনেই বিয়ে হয়েছিল ওদের, তখন বোঝেনি এতটা। মা তো শেষ পর্যন্ত কাশিবাসিনী হলেন সেই চিন্তায় ছেলে কিভাবে সংসার চালাবে। বৌমার হাত এতটাই লম্বা। কাশি থাকতে থাকতে একদিন খবর এলো মা নাকি হার্ট অ্যাটাকে চলে গিয়েছেন। ভালো হয়েছে, লেটা চুকেছে। কে আবার এই কাশিতে খরচ বহন করে? বাবা নেই অনেক দিনই। টিভি চালিয়ে বসলো শাশ্বত। বাইরে হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঘড়ির কাঁটায় সন্ধে 7টা। এতক্ষণ কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, ওই শ্বাসকষ্টের জন্য। শরীর খারাপ থাকলে কি আর খাবারের মন ওঠে? তবে এখন একটু কমায় ইচ্ছে করছে এক কাপ গরম চা, আর তার সাথে একটু মুড়ি হলে মন্দ হয় না। ও মিতালি তো বাড়িতে মুড়ি টুড়ি রাখা পছন্দ করে না। ও আবার চাউমিন, মোমো, মোগলাই এইসবের প্রতি ঝোঁক বেশি। ছিপছিপে গরম একদম। ওই ওজন বোধহয় 47 থেকে 50-এর মধ্যেই থাকে। তবুও এত খাই, তাও চেহারা কেন হয় না? এইটাই প্রশ্ন শাশ্বত। এমন না 7 সকালে উঠে যোগ ব্যায়াম করতে বেরোয়। মেয়েটাও ঠিক সেরকমই হচ্ছে। সবাই বলে তোর তো মানে মেয়েটা এরকম রোগা টেংরিকাটি হয়েছে কেন রে? শাশ্বত, তুই তো বেশ গোলগাল, তোর ফ্যামিলির সবাই বেশ মোটাই ছিল। না, শাশ্বত সন্দেহ করে না। মিতালি যথেষ্ট সতী পূর্ণ মেয়ে। শাশ্বত ছাড়া সে আরো কথা ভাবতেই পারে না। সব সময় মাথায় চওড়া করে সিঁদুর পরে, কপালে বড় করে টিপ পরে, শাড়ি না পরলেও নাইটি পরে, শাখা পলাও পরে। শাশ্বত টিভি চালাতেই দেখলো সর্বপ্রথম যেই চ্যানেলটা অন করা আছে সেটা হলো একটা কার্টুন চ্যানেল। সেখানে শিনচ্যান চলছে। এই কার্টুনটা মিলি খুব ভালোবাসে। টিভিতে এই কার্টুন চললেই ঠিক চলে আসে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে। তারপরে বসে বসে দেখে, একা একাই হাসে আর হাত তালি দেয়। মেয়েটা ঘুমোচ্ছে সেই দুপুর থেকে চুপচাপ। থাক, রাতে তো জেগেই থাকে, জন্মগত প্রবলেম। একদম সেই 6 দিন বয়স থেকে। সিজার হয়েছিল মিতালির। নার্সিংহোম ভর্তি থাকতেই মিতালি টের পেয়েছিল তার মেয়ে দিনে ঘুমোয়, রাতে জাগে। বাড়ি আসার পরে প্রবণতা আরও বাড়ে। রাত ঠিক 1:30-2 নাগাদই ছোট্ট মিলির ঘুমটা যেত ভেঙে, আর কলকলিয়ে হাসতো সে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে। এখন তো বুদ্ধি হচ্ছে একটু একটু করে, দুষ্টুমি আরও বাড়ছে। রাত হলেই সে গোটা ঘর জুড়ে খেলা করে। মাঝে মাঝে শাশ্বতর খুব রাগ হয়, মনে হয় ছুটতে গিয়ে একটা চড় লাগায়। কিন্তু শাশ্বতর হাত এত বড়, কিন্তু বেচারি মিলির গালটা যে ছোট, ওর গোটা মুখেই সপাটে চড় মারলে মেয়েটার বাঁচবে না। একবার উঠে মিলির ঘরে দেখে আসলো শাশ্বত খাটের ওপরে কোলবালিশ আঁকড়ে ধরে হাঁ করে ঘুমোচ্ছে। ওর মাথার চুলে একটু শাট করে কপালে একটা চুমু খেয়ে আসলো। ইস, গাটা ঠান্ডা হয়ে গেছে, ঘেমে গেছে কি। ডিস্টার্ব বোধ হলো ওর। মেয়ের জন্য এসিটা অন করে দিল। মেয়েরও একটু অসুবিধে হয় শ্বাসের। গোটা ঘরে রুম ফ্রেশনার স্প্রে করে দিল সে। ঘরে এসে বসে আরামসে সোফাটায় হেলান দিয়ে টিভি চালিয়ে দেখছে, আর সেখানে শিনচ্যানের গান চলছে। এইবার উঠে একটু চা না করলেই নয়। মিতালিকে ডাকবে, সেও তো রাত জাগে। একটু ঘুমোচ্ছে, ঘুমোক। ওই 8টার সময় একবারে উঠে রান্না চাপিয়ে দেবে খন। আজ শাশ্বতর অফিস যেতে ইচ্ছে করছিল না, ওই শ্বাসকষ্টের জন্য। নিজেই উঠলো শাশ্বত, রান্নাঘরে গেল, চা করলো 1 কাপ ভালো করে। মিতালির জন্য 1 কাপ করে ঢেকে রাখলো, উঠে খাবে খনি। টেবিলে এসে বসেছে,
সবে মুখে একটু মুড়ি তুলেছে এমন সময়, আসতে পারি? শাশ্বত কেঁপে উঠল প্রায়। কলাপসেবল গেটটা ভেতর থেকে বন্ধ করা। বাড়িটা চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা নেই, তবে অনেক ফুলের গাছ আছে। একতলা বাড়ি, সুন্দর ছিমছাম। এই বাড়িতে আগে শাশ্বত তার মা বাবার সঙ্গে থাকতো। বাবার অ্যাক্সিডেন্ট, মৃত্যু হবার পরে মা আর শাশ্বত থাকতো। এখন তাকে শাশ্বত তার স্ত্রী আর কন্যাকে নিয়ে। মা তো নেই। শাশ্বত উঠে গেল, হাতে চায়ের কাপ। ও হ্যাঁ, এইবার শাশ্বত চেহারার একটু বর্ণনা দিই। প্রায় 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা, মোটামুটি চিমছাম গড়ন, বয়স 40-এর কাছাকাছি। মাথার চুলে হালকা পাক ধরেছে, গোপ আছে পুরুষ্টু। চেহারাটা হালকা হয়ে গেছে এখন, বিয়ের সময় বেশ মোটা ছিল, ওই রোজ ডিম খেতে খেতে আর কি। সামান্য ভুঁড়ি আছে, তবে সেটা বোঝা যায় না। পরনে রয়েছে গেঞ্জি আর প্যান্ট, ঘরে পরার। পায়ে জুতোও আছে। জুতো ছাড়া শাশ্বত কোনো সময়ই চলতে পারে না। হাওয়ায় চপ্পলে শব্দ করে শাশ্বত বাইরে বেরিয়ে এসে বলল, কে? আমি, পায়েল। হো, তুই? কি ব্যাপার? একটু দরজাটা খোলো না শাশ্বতদা, তোমার জন্য একটা জিনিস আছে। মা পাঠিয়েছে, বৌদির জন্য, তোমার জন্য আর মিলির জন্য। দাঁড়া খুলি। শাশ্বত ঘরে গেল। তখনও সিনচান চলছে। দরজা খুলতে খুলতে বলল, বিশেষ কিছু মনে হচ্ছে? হ্যাঁ, আমার আজকে জন্মদিন। পায়েল ঘরে ঢুকলো। শাশ্বত বলল, আয় ভেতরে আয়, তুই নিজে রান্নাঘরে রেখে দিয়ে আয়, যা। ঘরে ঢুকে পায়েল বলল, হে কি শাশ্বতদা, সিনচান দেখছো? তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। তোর ভালো লাগে? দারুণ লাগে, খুব সুন্দর একটা কার্টুন। এ কি শাশ্বতদা, গ্যাস অন করে রেখেছো কেন? ওই দেখেছিস, বিয়ে করে একেবারে স্বভাব খারাপ হয়ে গেছে। ভাগ্যিস তুই দেখলি। তুমি একা চা করে খাচ্ছ? বৌদি কোথায়? বৌদি ঘুমোচ্ছে, সারা রাত জাগতে হয় তো। কেন? আরে মিলি, ও হ্যাঁ হ্যাঁ, মা বলছিল গতকালকেও নাকি খুব কান্নাকাটি করেছে রাতে। কান্না করে না, ও খেলা করে। রাত হলে ওর খেলার মন জাগে। দুইজনেই ঘুমোচ্ছে মা মেয়ে, আমি আর ডাকিনি। চা করে ঢেকে রেখেছি, ভাবলাম যখন উঠবে উঠে খাবে কোন। ভালো করেছে শাশ্বতদা, এই যে একটু পায়েস রেখে গেলাম, তোমরা সবাই খেও। হ্যাঁ। কথাটা বলে চুপচাপ দাঁড়িয়ে পড়ল পায়েল। শাশ্বত কিন্তু সোফাতেই বসে মুড়ি চিবোচ্ছে আর চা খাচ্ছে। পায়েলের যেন কেমন একটা খচখচ ভাব। বাড়িটা আজকে প্রচন্ড পরিমাণে শান্ত। ব্যাপারটা কি? পায়েল চাকরি করে, কিছুক্ষণ আগেই বাড়ি এসেছে। বলল, বলছি বৌদির সঙ্গে দেখা করা যাবে না? হ্যাঁ, দেখা করে আয়, ঘরেই তো। এইবার পায়েল বুঝতে পারলো সব ঠিকই আছে তাহলে। আচ্ছা শাশ্বতদা, আমি আসি বুঝলে। আসবি কেন, বস। ওই চা ঢেকে রেখেছি তোর বৌদির জন্য, কখন উঠবে তার ঠিক নেই। তুই খেয়ে যা। না না, মা পায়েস করেছে, বাড়ি গিয়ে খাবো। আরে বস বস, না বসার কি আছে? আমি বাঘ না ভাল্লুক, তোকে খেয়ে নেব? পায়েল তাকায় শাশ্বতর দিকে। পায়েলের মনের কোণে জমে থাকা গোপন কথাটা যেন আজকে বলে দিয়েছে শাশ্বত। শাশ্বত পায়েলের থেকে বয়সে অনেক বড়। বলতে গেলে শাশ্বত কোলে পিঠে বড় করেছে ওকে, পাশের বাড়ি তো। কিন্তু জ্ঞান হবার পর থেকেই শাশ্বতকেই নিজের জীবনের সেই প্রথম বসন্তের ছোঁয়ার মতো মনে হতো ওর। শাশ্বতর টানা চোখ দুটো, শাশ্বতর শরীরটা, সবকিছু আকর্ষণ করতো পায়েলকে। তখন পায়েলের বয়স কত? 14 কি 15 হবে। শিহরণ জাগানো অনুভূতি তখন ওর প্রত্যেকটা শিরায় শিরায়। শাশ্বতের ঘরের ভেতরে তখন অ্যাটাচ করা টয়লেট ছিল না। কলপাটটা ছিল একদম বাড়ির পেছন দিকটা, ওইখানেই পায়েলদের বাড়ি। টিউবওয়েলে জল চিপে শাশ্বতর শরীরে যখন সে জল ঢালতো, তখন ওর প্রত্যেকটা লোমকূপের মধ্য দিয়ে একটা একটা করে জলবিন্দু পায়েলের শরীরেও কোথায় যেন প্রবল শিহরণ জাগিয়ে দিত। ইচ্ছে করতো খুব ছুটতে যেতে শাশ্বতর কাছে, তাকে জড়িয়ে ধরতে, আরো কত কি। তারপরে সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। শাশ্বত চলে গেল পড়াশোনা করতে। ফিরে এলো যখন, তখন সে বিবাহিত। একটা প্রবল আঘাত পেয়েছিল পায়েল, তবে মনকে মানিয়ে নিয়েছে। বুঝিয়েছে সে অনেকটাই ছোট এই ছেলেটার থেকে, ওর তো বিয়ের বয়স হয়েছে। বিয়ে করার প্রায় বছর 6-7 পরে এই যে ছোট্ট মিলি জন্মেছে। খুব সুখী একটা ফ্যামিলি। শুধু শুধু এই পরিবারটাকে এমন অশান্তির ছায়ায় না ফেললেই কি নয়। বর্তমানে পায়েল একটা সম্পর্কে জড়িয়েছে, তবে সেও পায়েলের থেকে বয়সে অনেকটাই বড়।
পায়েল বলল, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে খেয়েই যাচ্ছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। বস, আমি চা নিয়ে আসছি। শাশ্বত উঠে গেল। পায়েল দেখল শাশ্বতর পিছন দিকটা। সে হেঁটে হেঁটে যাচ্ছে, রান্নাঘরে ঢুকছে, সেই কাপটা নিল যেখানে চাটা ঢাকা। পায়েলের কাছে আগিয়ে দিয়ে বলল, বিস্কিট আনি? দাও। বিস্কিটের সঙ্গে পায়েল চা খাচ্ছে। এমন সময় হঠাৎ করে ওপরের ঘরে কি একটা শব্দ যেন শুনতে পেল সে। শাশ্বত বলল, বোধহয় উঠে পড়েছে। আচ্ছা, তোমাদের ওই সিঁড়িঘরে শব্দ হয় কেন এত? সিঁড়িঘরে? হো, আরে ওখানে তো সব ইঁদুর বাদুরের চাষ, ওইখান থেকেই শব্দ হলো। ওরা বোধহয় আবার কিছু ফেলেছে। তুই বস, বুঝলি, আমি একটু ঘর থেকে ভিতর থেকে ঘুরে আসি। রান্নাঘর, বসার ঘর, তার মাঝখানে একটা সরু গলিপথ। ওই গলিপথটার ভেতর দিয়ে ঢুকলে ডান দিকে দুটো বড় বড় বেডরুম পড়ে পাশাপাশি। একটা বেডরুমে থাকে শাশ্বত তার বউকে নিয়ে, আরেকটা বেডরুমে মেয়েকে নিয়ে শাশ্বতর মা থাকতো। এখন মা নেই তো, তাই ঘরটা প্রায় বন্ধই থাকে। আর ওই ঘরের সামনে দিয়েই খোলা বারান্দা আছে। বারান্দার আজকে পর্দা দেওয়া, খোলা হয়নি। পায়েল ভাবলো একবার উঠে যাবে, তারপরে ভাবলো কি দরকার, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। বেশ কিছুক্ষণ পর উঠে এলো মিতালি। শাশ্বত তাকে ডেকে নিয়ে এসেছে। মিতালি চুলে খোপা বাঁধতে বাঁধতে বলল, এ কি পায়েল, তুই এখানে কখন এলি? অনেকক্ষণ এসেছি বৌদি। শাশ্বতদা জোর করে চা খাওয়ালো, ভালো হয়েছে। বস, তোর জন্য ডিম টোস্ট করে দিই। আবার সেই ডিম? না না, ও পায়েস নিয়ে এসেছে, তোমার জন্য, মেয়ের জন্য আর আমার জন্য। তাই নাকি? আজকে জন্মদিন বুঝি? হ্যাঁ, তোমরা সবাই খেও। হ্যাঁ, আমি আসি। পায়েল সন্দেহ করছিল এতক্ষণ ধরে মিতালিকে না দেখে, কিন্তু এখন সেই সন্দেহ আর নেই। বুঝতে পারলো যে সব ঠিকই আছে। তবে মিতালিকে আজকে বড্ড বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। গায়ের রংটা কিছুদিনের মধ্যে কেমন যেন ঝরে গেছে মনে হচ্ছে। পায়েল ঘর থেকে বেরিয়ে গেল। শাশ্বত তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে ভিতরে দরজাটাও বন্ধ করে দিল। কিরে, এতক্ষণ সময় লাগালি কেন? কি হয়েছে বলবি তো? কিছু না, গিয়েছিলাম, শাশ্বতদা জোর করে চা খাওয়ালো, তাই দেরি হয়ে গেছে। ও, বস, এবার পায়েসটা খা। হ্যাঁ মা, খাবো। সেই দিন রাত্রিবেলা শাশ্বতর বাড়ির সামনে লোকজনের ভিড় হয়েছে। কিছুক্ষণ আগে শাশ্বত সিঁড়িঘরে নাকি লোকে আগুন জ্বলতে দেখেছে। কি বিষয়ে কেউ বুঝতে পারছে না। দরজা পেটানো হয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু দরজা খোলার নাম নেই। পায়েল গভীর ঘুমেছিল। হঠাৎ করে অমন শব্দে ওরও গেছে ঘুমটা ভেঙে। পায়েলের বাবা মা সবাই বাইরে বেরিয়ে এসেছে। কি ব্যাপার, সবাই এখানে? কি হয়েছে? শাশ্বতর ওপরের চিলেকোঠার ঘরে আগুন লেগেছে। আমরা কখন থেকে দরজা খোলার চেষ্টা করছি, ডাকার চেষ্টা করছি, কেউ কোনো উত্তর দিচ্ছে না। আজ সকাল থেকেই ওর মেজাজটা ভালো ছিল না। মানে কি বলছো তোমরা? আরে শোন, শাশ্বতর বরাবরই একটু মাছ টাছ খেতে ভালো লাগে তো, তাই আজকে নাকি ওর বউকে ও ওই মাছ কিনে দিয়ে এসেছিল, ওর পছন্দের পুঁটি মাছ। সেই দেখে ওর বউ নাকি চিৎকার করে বাড়ি মাথায় করে। শেষ অবধি জোয়ারদারদের বাড়ি গিয়ে সেই জোয়ারদার গিন্নিকে 15 টাকা দিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে, নিজেই নাকি রান্না করে খায়। এরপর নাকি অশান্তি তুঙ্গে বাঁধে। দেখিসনি সেই দুপুর থেকে বউটাকে আর মেয়েটার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আমাদের তো সন্দেহ হয়েছিল, কিন্তু রাতের দিকে দেখি বউটা আবার রান্না করছে। কিন্তু বউটাকে বড্ড বেশি ফ্যাকাশে লাগছিল রে, মনে হচ্ছে যেন শরীরে কোনো রক্ত নেই। বিষয়টা কি বুঝে উঠতে পারছি না। এইবার পায়েলেরও একটু সন্দেহ জাগে। সে বলে, আমি তো সন্ধেবেলা গিয়েছিলাম শাশ্বতদার বাড়ি, ওই মা পায়েস করেছিল দিয়ে আসতে। আমারও কেমন একটা মনে হয়েছিল কাকু, তবে আমি ধরতে পারিনি। সন্দেহটা এখন আমাদের আরো বেশি বাড়ছে। কি জানি রাগের চোটে আবার কোনো খারাপ কাজ করে ফেললো না তো? এই তো ওই তো শাশ্বত, আরে ওই তো শাশ্বত। শাশ্বত গেটের সামনে এসেছে, চোখ কসলাতে কসলাতে বলছে, কি ব্যাপার তোমরা এখানে? কি হয়েছে? আমরা দেখলাম তোর বাড়ির চিলেকোঠাতে আগুন লেগেছে, তাই ভাবলাম তোদের কোনো বিপদ হলো নাকি। আরে না না, চিলেকোঠায় আগুন লাগবে কেন?
আমার অফিসেরই একটা প্রজেক্টের কাজ চলছিল, ওইটা ঠিকঠাক হয়নি, তাই ফাইলপত্র, কাগজপত্র আর একটা যন্ত্র সব পুড়িয়ে ফেললাম। হো, তোর মেয়েটা ঘুমোচ্ছে। তোর মেয়ে তো রাতে ঘুমোয় না শাশ্বত, আজ হঠাৎ ঘুমোচ্ছে। কথাটা বলে উঠলেন পলাশ কাকু। উনি শাশ্বতর বাড়ি থেকে বেশ কয়েক হাত পিছনেই থাকেন। শাশ্বত বলল, লোকের বাড়ির বিষয়ে এতটা গুরুত্ব দিয়ে না জানলেও চলবে কাকা, আপনি যান। আর তাছাড়া এখন খুব ঘুম পাচ্ছে, সকালে অফিস আছে, আমায় বেরোতে হবে। কালকে আবার অফিসে অনেক বড় মিটিং, অনেক জিনিসপত্র আমায় নিয়ে যেতে হবে বাড়ি থেকে। বাড়ি থেকে জিনিস নিয়ে যাবি? এমন মিটিং তো বাপের জন্মে শুনিনি। একে একে সবাই কেটে উঠছে, কিন্তু পায়েলের ভেতরে কেমন একটা সন্দেহ কাজ করছে। পায়েলের মা বলল, কি রে, তুই হাঁ করে কি দেখছিস? চল শুয়ে পড়। মা, তোমার কেমন একটা মনে হচ্ছে না? কেমন মানে? না, মনে হচ্ছে শাশ্বততা কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছ থেকে। ধুর পাগলি, কিচ্ছু হয়নি, তুই চল এখন। জোর করে পায়েলকে নিয়ে তার মা ঘুম পাড়িয়ে দেয়। পায়েলও হয়তো শরীরে অত্যন্ত ক্লান্তি থাকার দরুন বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই চোখের পাতা মুদে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শাশ্বতর বাড়ির সামনে একটা বিরাট বড় গাড়ি আসে। সেখানে অনেক মালপত্র তোলা হয়, সবই ওই পেটির মতো করা। শাশ্বতকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার অফিসের প্রজেক্টের মিটিং আছে বললাম না, আর তোমরা তো জানো আমি যেই কাজটা করি সেটা একটা বিজ্ঞান ভিত্তিক, তাই সেই সব কাজে প্রমাণপত্র দেখানোর জন্য আমাকে এগুলো ব্যবহার করতে হয়। আর আমার চিলেকোঠার ঘরে তো কত মেশিনপত্র আছে, তোমরা তো সেগুলোও জানো। সে না হয় বুঝলাম, তাই বলে এইরকম? তোর মা চলে যাওয়ার পর থেকে তোদের বাড়িটা একেবারে শ্মশান হয়ে গেছে রে। শাশ্বতও যেন সেই ব্যক্তির সঙ্গে তালে তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছ। মা যখন থাকতো তখন এই বাড়িতে একটা প্রাণ ছিল, এখন নিষ্প্রাণ। মিলিকে দেখছি না, কোথায়? ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? না না, ওই রাত্রেবেলা 2:30-3টে নাগাদ জেগে গিয়েছিল তো, তখনই তো খেলা করে। আর মিতালি? সে ওর সাথে শুয়ে আছে, কাজকর্ম নেই। এই তো সকালবেলা সিদ্ধ ভাত রান্না করে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। দরজার বাইরে দাঁড়িয়ে শাশ্বত বলল, মিতালি, এই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও, তালা বন্ধ করে দিও। তালা বন্ধ করে দিল মিতালি, একদম চুপচাপ। শাশ্বত ওই গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। গাড়ির যে ড্রাইভার, তার হাতে গাড়িতে উঠেই কতগুলো নোট গুঁজে দিল সে। কেউ না দেখলেও পায়েল দেখেছিল। পায়েল তখন শাশ্বতদের বাড়ির সামনে একটা মুদি দোকানে চুপচাপ দাঁড়িয়ে। মুদি দোকানদার মালপত্র দিচ্ছে, আর পায়েল তার দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করছে ওর বাড়ির ভেতরের অভ্যন্তরীণ দৃশ্যটা। শাশ্বত বেরিয়ে যাওয়ার পর আজকে পায়েল অফিসে যায়নি। মাকে বলল, আমার শরীরটা আজকে ভালো লাগছে না মা, কালকে পায়েস টায়েস খেয়েছি তো, দুধের জিনিস, পেটটা বোধহয় এবার অসুবিধা হবেই। তোমায় বলেছি আমাকে দেবা না, আমার দুধে কত প্রবলেম আছে বলো তো। তাই বলে তোর জন্মদিনে তোকে একটু পায়েস খাওয়াবো না? ঠিক আছে, এখন পায়েস খাইয়েছ, আমি এখন কষ্টে ভুগছি, আজকে আর অফিস যাব না। সে বরং ঠিক আছে, তাহলে মনের মতো করে বাজার করে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি বাজারে গেলাম। আর শোনো না, একটু মিতালি বৌদির বাড়ি হয়ে আসবো। তোর কিন্তু বড্ড বাড়াবাড়ি বেড়েছে রে মা। দেখ, তোর মনের কথা আমি বুঝি, ছোটবেলা থেকে শাশ্বতকে তোর ভালো লাগতো, কিন্তু সে তো বিয়ে করে নিয়েছে, তার তো সংসার আছে। মা, তুমি কি বলছো? আমি নিজেও এখন সম্পর্কে জড়িয়েছি, আমার শাশ্বততার প্রতি কোনো ফিলিংসে নেই আর, শুধুমাত্র মেয়েটাকে ভালো লাগে তাই। মিলিকে কতদিন দেখি না, মনে হচ্ছে। কতদিন মানে? এই তো গত পরশুই দেখলি। গত পরশু দেখেছি মা, একটা ছোট বাচ্চা, সে কালকে বাড়ি বেরোয়নি, বাড়ির বাইরেই রয়েছে। আর আজকেও। এইবার সন্দেহটা পায়েলের মায়েরও হয়। মানে তুই কি বলতে চাইছিস? কোন রকম বিপদ? মা, তুমি এইরকম কত খবর দেখেছো না টিভিতে? সাংসারিক অশান্তি, ডোমেস্টিক ভায়োলেন্স, ওই যে স্বামী তার স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখে, এমনকি লোকদেরকে দিয়ে খাওয়ায়। কেন, কিছুদিন আগে একটা খবর দেখলে না, এক স্বামী তার স্ত্রীর নাকে কামড়ে দিয়েছে, খেয়েও নিয়েছে সেটা। মা চুপ করে থাকে পায়েলের। পায়েলের গায়ে হাত দিয়ে বলে, তোর এখনো বিয়ে থাওয়া হয়নি মা, তোর কি দরকার লোকের পারিবারিক ব্যাপারে নাক গলানোর? মা, এগুলো একটা ক্রাইম, আর এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ করতে গিয়ে যদি তোকে হারাতে হয়।
পায়েল তার মায়ের কাছ থেকে এমন কথা আশা করেনি। সে বলল, ছি মা, আমি তো শুধু গিয়ে একটু দেখতে চাইছি ওরা ঠিক আছে কিনা। হয়তো ঠিক আছে, আমার সন্দেহ হচ্ছে। আমি শুধু একবার চোখের দেখা দেখেই চলে আসবো, আর কিছু না। পায়েল বাজারের ব্যাগটা হাতে নিয়ে যখন বেরোয় তখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। এখন খুব একটা ভালো মাছ পাওয়া যাবে না জেনেও পায়েল বেরিয়েছে। পায়েলের বাবা আর্মি অফিসার, তাই সবসময় তিনি বাড়ি থাকেন না। কিছুক্ষণ আগেই পায়েল তার বাবাকে ফোনে সবটা বলার পরে বাবা বললেন, তোর যখন সন্দেহ হয়েছে তখন তুই দেখে আয়, আমি লোকাল থানায় ইনফর্ম করে দিচ্ছি। কোনো রকম অসুবিধা হলে আমাকে একটা টেক্সট করে দিবি, পুলিশ চলে যাবে। পায়েল প্রথমে বাজারে যায়, সেখান থেকে 2 কিলো মাংস কেনে। 1 কিলো আলাদা আলাদা করতে বলে। পায়েল খুব ভালো করেই জানে মিতালি মাংস খেতে খুব ভালোবাসে। মাংস খাওয়ানোর অছিলায় দেখা করা যাবে। সুতরাং মিতালির বাড়ির সামনে এসে পায়েল একটা ডাক দিল, বৌদি, ও বৌদি, বৌদি। বেশ কয়েকবার ডাকার পর ঘরের ভেতর থেকে শব্দ এলো, যাই। দরজার সামনে মিতালি দাঁড়িয়ে। সে আগের দিনের কাপড়টাই পরা, কিন্তু পায়েল যতদূর চেনে ওর বৌদি এরকম নোংরা নয়, পয় পরিষ্কার, এমনকি বাচ্চাটাকে পর্যন্ত রাখে। বৌদি, ওই বাজারে গিয়েছিলাম, একটু মাংস এনেছি, তোমার জন্য আলাদা করে একটু এনেছি, খাবে? বৌদির মুখে সেই কি হাসি। বলল, হ্যাঁ, তুমি দরজার কাছে রেখে যাও, আমি এক্ষুনি নিচ্ছি। আচ্ছা। এইরকম উচ্ছ্বাস আরো একদিন দেখিয়েছিল ওই মিতালি। সেই দিনও পায়েল মাংস কিনেই ফিরছিল। ওই দিন মিতালি নিজেই বারান্দায় দাঁড়িয়েছিল। যখন মিতালি দেখতে পেয়েছিল পায়েলকে, জিজ্ঞেস করেছিল, পায়েল, আজ অফিস যাওনি? না গো বৌদি, মা বললো একটু মাংস আনতে, তাই মাংস এনেছো? দাঁড়াও দাঁড়াও। ওই দিনও সেই এই কাপড়টাই পরা ছিল মিতালির। নিজের ব্যাগ থেকে টাকা বের করে পায়েলের হাতে দিয়ে বলেছিল, আমাকেও 1 কিলো এনে দাও না গো, তোমার দাদা কিছুতেই খেতে চায় না, ওর নাকি কষ্ট হয়, আমি তো খেতে ভালোবাসি। পায়েল মাংস যখন এনে দিয়েছিল মিতালি ঠিক এইরকম ভাবেই আনন্দ পেয়েছিল। দরজার কাছে রেখে গিয়েছিল পায়েল, মিতালি তারপরে দরজা খুলে সেটা নিয়ে নেয়। আজকেও পায়েল বুঝতে পারে মিতালি ঠিকই আছে, ওই খামোকা সন্দেহ করছে। বৌদি, এখানে রেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ, রেখে যাও, আমি এক্ষুনি নিচ্ছি। বৌদি দেখো বিড়ালে না খায়। দরজার কাছে ঝুলিয়ে রেখেই বেরিয়ে গিয়েছে পায়েল। বুঝতে পারলো ওর সন্দেহটা একদম ভুল। শাশ্বত কিছু করেনি, একটু চুপচাপ থাকে তো, আর এই জন্যই ভয় লাগে হয়তো আজকাল। পায়েল বাড়ি চলে আসে। পায়েলের মা বললেন, কিরে, কিছু দেখলি? না গো মা, আমার সন্দেহ ভুল ছিল, সব ঠিক আছে। মাংস দিয়ে এলাম। বৌদি বেরোলো, বেরিয়ে বৌদি, আরে মিতালি, মিতালি, আরে তোমার বাড়ির মাংস, আরে মিতালি। এমন সময় বাড়ির পেছন দিক থেকে কতগুলো চিৎকারের শব্দ। পাড়ার অনেক কাকা জেঠারা সেই সময় হয়তো ঘরে আসছে, কেউ অফিস যাচ্ছে, তারাই চিৎকার করছে। মিতালির কলাপসেবল গেটের বাইরে একটা ব্যাগ ঝোলানো ছিল, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর ওই ব্যাগটা একটা কুকুরের মুখে করে নিয়ে দৌড়চ্ছে। যারা দেখেছে তারা চিল্লিয়ে মিতালিকে ডাকছে, কিন্তু মিতালি ঘর থেকে বেরোলো না। পায়েল ঘর থেকে বাইরে এলো। সন্দেহটা আরো বেশি প্রবল হলো ওর। বিষয়টা বুঝতে পারছি না মা, কেমন একটা ডাউট হচ্ছে আমার। এখন থাক, আর যেতে হবে না। ঘরে বার্তা সামলাতে গিয়ে হয়তো মাংসটা এভাবে কুকুরে নিয়ে গেল, তোর গিয়ে আর ওকালতি মারতে হবে না। তুই এখন চুপচাপ ঘরে বসতো, শরীর যখন ভালো লাগছে না তখন একটু বিশ্রাম কর। লোকের ব্যাপার এত না গলালেও চলবে তোর, পরে কি থেকে কি হয়ে যাবে একটা বিচ্ছেদী বিপদ। পায়েল সারাদিন আর কিচ্ছু বলে না, কিন্তু মিতালির বাড়ির দিকে তার নজর। সন্ধে হয়ে গেছে, বাড়িতে এখনো কোনো আলো জ্বলছে না। এদিকে শাশ্বতদাও এখনো ফেরেনি। 7:30 বাজে। অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসে। শাশ্বতদা ল্যাবরেটরিতে চাকরি করে, একজন বিজ্ঞানী। অনেক কিছু আবিষ্কার করা তার নেশা। ছোটবেলা থেকেই নাকি তার এরকম স্বভাব ছিল। একবার তো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল কি সব কেমিক্যালের মধ্যে কি করতে গিয়ে। সেই শাশ্বত নিজের জীবনে সাকসেস হয়েছে, কি একটা আবিষ্কারের লক্ষ্যে আছে। ওটা করতে পারলে বিদেশ থেকে তার ডাক আসবে। পাড়ার গর্ব শাশ্বত, তাই শাশ্বতকে সবাই খুব ভালোবাসে এবং শ্রদ্ধাও করে।
তাছাড়া পাড়ায় একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকলে সেই পাড়ার তো সুনাম হবেই। শাশ্বত যখন এলো তখন 9টা বাজে। এদিক ওদিক তাকাচ্ছে শাশ্বত, দেখতে পায় পায়েল। দরজাটা খুলল নিজেই। কলাপসেবল গেটের তালাটা সে নিজেই ভেতর দিয়ে হাত ঢুকিয়ে কেমন ভাবে যেন কায়দা করে দিয়ে গেছে, লোকে যাতে বুঝতে পারে তালা মিতালি বন্ধ করেছে। দরজায় তালা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে গিয়ে বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল শাশ্বত। পায়েল ভাবছে এইবার ওকে হাতে নাতে গিয়ে ধরতে হবে। কিছু একটা কেলেঙ্কারি এই ছেলেটা করেছেই করেছে। আচ্ছা, মিতালি আর মিলি ওরা বেঁচে আছে তো? ওদেরকেও শাশ্বতদা কোনো রকম ভাবে, কিন্তু আজকে কি বাহানা করে যাওয়া যায়? কি বাহানা করে? হ্যাঁ, মাংসটাই দিয়ে আসতে হবে। পায়েলের মা সন্ধেবেলা বেরিয়েছিলেন ওনারই ননদের বাড়িতে। দুপুরবেলা ফোন এসেছিল, ননদ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তাই পায়েলের মা ফোন করে পায়েলকে এবং পায়েলের বাবাকে জিজ্ঞাসা করার পর পায়েলের বাবা বলেছেন, তোমার যখন দেখতে যেতে ইচ্ছে করতে যাও, পায়েল তো আজকে বাড়িই আছে। পায়েলের কাছেও সম্মতি নিয়েছিলেন তিনি। যতই হোক জোয়ান মেয়ে একা একা বাড়ি রেখে যাওয়াটাও একটা ভয়ের চিন্তা। পায়েল বলল, তুমি নিশ্চিন্তে যাও, আমি ঠিক আছি। শোন মা, তুই আমাকে গা ছুঁয়ে কথা দে, তুই উল্টোপাল্টা কিচ্ছু করবি না। মা, আমি কি ছোট নাকি? কিচ্ছু উল্টোপাল্টা করবো না, তুমি নিশ্চিন্ত মনে যাও তো। পায়েলের মা বেরিয়ে যাওয়ার পরপরই পায়েলের ভেতরে লুকিয়ে থাকা গোয়েন্দাটা জেগে ওঠে। এক বাটি মাংস নেয় পায়েল। তার আগে সেটাকে ভালো করে গরম করে, কারণ গরম গরম না হলে আবার শাশ্বতদার সন্দেহ হতে পারে। মাংসের বাটিটা হাতে নিয়ে শাশ্বতর ঘরের সামনে গিয়ে যখন সে দাঁড়ায়, তখন শাশ্বত ঘরে আসার পরে মিনিট 15-20 হয়তো কেটেছে। কলাপসেবল গেটের কাছে এসে বেশ কয়েকবার ডাকার পর শাশ্বত বেরিয়ে এলো। সাদা রঙের পাজামা পাঞ্জাবি পরে, হাতে একটা তোয়ালে রয়েছে, চোখে চশমাটাও পরা। এ কি তুই? হ্যাঁ, আজকে মা একটু মাংস পাঠালো, তাই। মা পাঠালো বলে খানিকক্ষণ চুপচাপ থাকলো শাশ্বত। তারপরে বলল, আয় ভেতরে আয়, দাঁড়া। কলাপসেবল গেটটা খুলে শাশ্বত ভেতরে ঢোকালো পায়েলকে, এবং কলাপসেবল গেটটা ভেতর থেকে আবার বন্ধও করে দিল। বলল, তুই রান্নাঘরে রেখে আয়। আচ্ছা শাশ্বতদা, বৌদি কোথায়? বৌদি আর মিলি ঘুমোচ্ছে। হো, এইবার পায়েলের সন্দেহটা আরো বেশি হলো। মাংস রাখতে গিয়ে দেখলো আজকে উনুনে হয়তো কোনো রান্নাই চাপেনি। এই বাসনপত্রগুলো যেরকম দেখেছিল ঠিক সেই রকমই আছে। এদিকে শাশ্বত সকালবেলা কাকে যেন বলল যে আজকে মিতালি সিদ্ধ ভাত রান্না করে দিয়েছে। তাহলে এইরকম অবস্থা কেন? পায়েল ঘুরে দাঁড়াবে এমন সময় ঠিক পিছন দিকে শাশ্বতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ খানিকটা ঘাবড়ে যায় সে। কি করছিলি? তোকে তো মাংসটা রাখতে বললাম, রান্নাঘরে তো ঘুরতে বলিনি। হো, মানে শাশ্বতদা, আমি আসলে মাংসটা রেখে একটা ঢাকনা খুঁজছিলাম। এইভাবে আলগা অবস্থায় রেখে যাব, যদি টিকটিকি ফিকটিকি খায়, তাই। হো, সেটা বল। ওই তো ঢাকনা, আমি ঢেকে রাখছি, তুই যা। এই বলল শাশ্বত। পায়েলের হৃৎপিণ্ড তখন প্রচন্ড জোরে জোরে কাঁপছে, ভয় লাগছে। শাশ্বতর মুখের ওপরে কিছু জিজ্ঞাসা করবে? আচ্ছা, হিতে বিপরীত হবে না তো? পরে মায়ের কাছেও ঝাড়গুতো খেতে হবে না তো? ঢোক গিলছে বারবার ভয় এসে। হঠাৎ করে শাশ্বত বলল, কিরে, মিলির সঙ্গে দেখা করবি না? হ্যাঁ, ভাবছিলাম তো, কিন্তু তুমি যে বললেও ঘুমোচ্ছে, তাই। না না, দেখা করে আয়। তোর বৌদি আর মিলি এক ঘরেই আছে, যা। এই বলে সে। এবার শাশ্বত বলে, ও চিলেকোঠার ঘরে আছে। চিলেকোঠার ঘরে কেন? রুমে নেই কেন? আরে মেয়েটা দুষ্টুমি করছিল, তাই সন্ধেবেলা একটু হাঁটতে উঠেছিল মিতালি ছাদে, আমায় ফোনে বলেছে। ওইখানেই বলল মেয়ে নাকি আবার ঘুমিয়ে পড়েছে, রাত জাগতে হবে না, জানিস তো। সে তো জানি, কিন্তু শাশ্বতদা, সকাল থেকে আজকে বৌদিকে দেখিনি। মানে, এই কথা বলতে বলতেই পায়েল 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। পিছন পিছন শাশ্বতও উঠছে। তার হাতে একটা চিরুনি, চুল আঁচড়াচ্ছিল সে, আর চোখে চশমা পরা। সিঁড়ির একদম শেষ ধাপে পা দিয়ে হঠাৎ চিলেকোঠার ঘরের দিকে ঘুরে তাকিয়ে পায়েল একটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পিছন থেকে শাশ্বত দাঁড়িয়ে রয়েছে। বলল,
অত কৌতূহল ভালো না পায়েল, অত কৌতূহল ভালো না। কি দরকার ছিল আমার বাড়িতে গোয়েন্দাগিরি করতে তোর আসার? তোর মাকে তো আমি দেখলাম সন্ধ্যেবেলা তোর পিসির বাড়ি যেতে, আমার সঙ্গে কথাও হলো। আর এর পরেও তুই আমাকে বললি যে তোর মা পাঠিয়েছে মাংসটা। আমি জানতাম তোর সন্দেহ হবে, জানতাম, কারণ বরাবরই তোর আমার বাড়ির প্রতি নজর বেশি তো। পায়েল তখনও ভয়ে কাঁপছে। ও দেখতে পেল চিলেকোঠার ঘরে মিতালির কাটা মুন্ডুটা ঝুলছে, বডি নেই, আর মিলির কতগুলো জামা কাপড়। শাশ্বত বলল, সকালবেলা বেরোলাম না, ওই বাক্স প্যাটরাগুলো, পেটিগুলো, ওর মধ্যে বডিটা টুকরো টুকরো করে নিয়ে গেছি। কুকুরকে খাইয়ে দিয়ে এসেছি একেবারে হাড় সমেত। কি চিবিয়ে খেলো রে। শাশ্বতদা, মিলি মিলি। কি করবো বল, ওর মায়ের মতোই তো হচ্ছিল। ওকে ফেলে দিয়ে এসেছি, তবে ফেলে দেওয়ার আগে এমন অবস্থা করেছি কেউ চিনতে পারবে না। এখন এই সমস্যা হচ্ছে মাথাটা, এটা কি করি বলতো? ভাবছি এটাকে একটু ভালো করে রান্না করব। তুই তো মাংস দিয়ে গেলি, এবার কি হবে? পায়েল তখন ভয়ে থরথর করে কাঁপছে। সিঁড়ি দিয়ে পড়েই যাচ্ছিল, এমন সময় শাশ্বতকে পিছন দিকে জাপটে ধরলো, বলল, কি 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 পড়ে যাচ্ছিস কেন? আমার প্রজেক্টরের কাজ সফল হয়েছে। মানুষ জায়গায় না থাকতেও সেই মানুষের অস্তিত্ব বজায় রাখার একটা প্রচেষ্টা আমাদের ল্যাবে অনেকদিন ধরেই চলছিল। আমি সেটা করতে পেরেছি। সকালবেলা তুই যখন মাংস দিয়ে গেলি, আগে থেকে সেভ করে রাখা এই যে ভিডিওটা, এইটাই চলেছে তোর চোখের সামনে দিয়ে প্রজেক্টরের মাধ্যমে। বুঝতেও পারিসনি। আসলে আমার ঘরে তো সিসিটিভি ফুটেজ সবসময় থাকে, তাই না? আর সেইখানে ওরা মা মেয়েতে কি করে সবটা আমি অফিসে বসে দেখতে পাই। আর এই যে তোরাও দেখলি, কিন্তু বুঝতেও পারলি না। তোর রাখা মাংসের প্যাকেট থেকে মাংস মেয়েটা নেবে কি করে? ওর হাত পা কোমর, ওর বুক, ওর সবটা তখন কুকুরে চিবিয়ে খাচ্ছে তো। আচ্ছা এবার তোকে কি করি বলতো? তোর এত কৌতূহল শাশ্বতদার বাড়িকে নিয়ে, এইবার আমায় ছেড়ে দাও শাশ্বতদা, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। ঠিক এটাই করেছিল মিতালিও। যখন আমি প্রথম কোপটা ওর হাতে মারি তখন তোরা তো কেউ টের পাসনি। গতকালকে দুপুরে কাজটা হয়েছে। প্রতিদিন ডিম, প্রতিদিন ডিম। মাথা গরম হয়ে গিয়েছিল আমার। একটু মাছ এনেছি রান্না করে দেবে, তাতে ওর কষ্ট। আমি রান্না করছিলাম, হঠাৎ করে আমাকে পিছন দিক থেকে এসে প্রচন্ড পরিমাণে বাজে কথা বলতে শুরু করলো। হাতে বটিটা ছিল, পেঁয়াজ কুতাচ্ছিলাম, দিলাম একটা কোপ মেরে হাতে। ওখান থেকেই শুরু। কোপ দেওয়ার পরে বুঝতে পারলাম আমার শরীরের ভেতরে যে রাগটা, সেটা একটু একটু করে প্রশমিত হচ্ছে, উত্তেজনাও বেশ কমছে। তখন বুঝলাম আমি না, আমার হাতই চাইছে রক্ত। কোপের পর কোপ, কোপের পর কোপ। শেষ হয়ে গেল মিতালি। রক্ত পরিষ্কার করতে প্রচুর সময় লেগেছে আমার। মিলি কান্নাকাটি করছিল, হঠাৎ করে কান্না থেমে গেল। দেখি গিয়ে বিছানা থেকে পড়ে গেছে, পড়ে ঘাটটা। আমার কিছু করতে হয়নি। এবার তোকে তোকে কি করি বলতো? হ্যাঁ তোকে কি করি? হ্যাঁ হ্যাঁ। বিভৎস ভয়ঙ্কর ভাবে শাশ্বত দাঁত বের করে এগিয়ে আসছে পায়েলের দিকে। পায়েল এক পা দুপা করে ছাদের ওপরে উঠে পড়েছে অলরেডি। ছাদটা ল্যাংটা ছাদ, রেলিং দিয়ে ঘেরা নেই। সে একটু একটু করে চিৎকার করছে আর বলছে, আমায় ছেড়ে দাও শাশ্বতদা, আমায় ছেড়ে দাও, আমি কাউকে বলবো না। দেখো আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি কাউকে বলবো না। কৌতূহল দেখানোর আগে এটা ভাবা উচিত ছিল তোমার সোনা। আমি তোমায় কিচ্ছু করবো না তো, তুই নিজেই তো পিছিয়ে যাচ্ছিস। দাঁড়া 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 বলছি। গোটা ছাদময় দৌড়াতে শুরু করেছে শাশ্বত। পা এলো। এই সময়টায় পাড়ার ছেলেপেলে যারা ক্লাবে খেলা করে তারা প্রত্যেকে কোচিং সেন্টারে পড়তে যায়। ওরা খুব ভালো, চাকরির পরীক্ষা দিচ্ছে, তাই ক্লাব ঘর থেকে কারো দেখার কোনো অবস্থাই নেই। তার উপরে শাশ্বতর গোটা বাড়িটা গাছপালায় ঘেরা, আগেই বলেছি। সুতরাং ছাদে কি হচ্ছে না হচ্ছে দেখারও কোনো রকম অবস্থা নেই। পায়েল বেশ খানিকক্ষণ দৌড়ায়, শেষ পর্যন্ত শাশ্বতর হাতে ওকে ধরা পড়তে হয়। শাশ্বত ওকে সর্বপ্রথম নিজের খুব কাছে টেনে নিয়ে আসে। ওর সুন্দর গোলাপি রঙের ঠোঁট দুটোর ওপরে নিজের আধিপত্য বিস্তার করে। তারপরে সজোরে কামড়ে দেয় ওর কানের মধ্যে।
পায়েল চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারে না, কারণ হাত দিয়ে ওর মুখের চিৎকারকে বন্ধ করে রেখেছে শাশ্বত। তারপরে ওর চোখের কাছে দাঁত নিয়ে আসে, খুবলে খেয়ে নেয় ওর চোখ দুটোকে। পায়েল কিচ্ছু দেখতে পায় না। এরপরে পায়েলের মুখটাকে ভালো করে টাইট করে বাঁধে শাশ্বত। একটা পেটি আছে, সেই পেটির মধ্যে পায়েলকে ঢুকিয়ে দেয়। হাতে ফোনটা নিয়ে খবর দেয় একটা গাড়ির ড্রাইভারকে, যেই গাড়িটা করে কিছুক্ষণ আগেই ও ফিরেছে, পেটিগুলোও নিয়ে এসেছে, যেটার মধ্যে কাটা শরীরটা নিয়ে গিয়েছিল মিতালির এবং মিলির মৃতদেহটা। পেটি শুদ্ধ বাইরে বেরিয়ে আসে শাশ্বত। ঠিক এমন সময় জোয়ারদার গিন্নি এসে হাজির হয়েছে পান চিবোতে চিবোতে। বলে, তুমি আমাকে কালকে যে 15 টাকা দিয়েছিলে, 10 টাকার নোটটা তো ছেঁড়া, পাল্টে দাও দেখি। অবাক হয়ে যায় শাশ্বত। একটা অসম্ভব রকম অসভ্য টাইপের মহিলা ইনি, টাকা ছাড়া কিছুই বোঝেন না। শাশ্বত বলে, এই নোটটা চলবে? চলবে না, সব জায়গায় দেখেছি, পাল্টে দাও, চলবে না। ও মা, আর প্যাঁচের মধ্যে কি গো? হ্যাঁ, বউটা সব কিছুতে উৎসাহ। এটা কি রক্ত? তুমি আজকেও তাহলে মাছ এনেছো, কেটে নিয়ে এসো বুঝি? আর সব কিছুতে বউটার বড্ড বেশি কৌতূহল, অনেকটা পায়েলের মতো। কিছুক্ষণ আগে পায়েল হবন একটা আক্রমণে জ্ঞান হারিয়েছিল। প্রচন্ড রক্ত বেরোনোতে সে কিছু করতে পারছে না, কিন্তু একটা অপরিচিত মহিলার কণ্ঠস্বর শুনে সে সজোরে চিৎকার করতে শুরু করলো। গোঙানির একটা শব্দ, তারপরে হাত পা ছোড়া। বড় পেটিটার ভেতর থেকে এমন দপদপ শব্দ পেয়ে জোয়ারদার গিন্নি বেশ কিছুটা কেঁপে বললেন, কত মাছ এনেছো? যে এরম শব্দ হচ্ছে? রেখে দাও, কালকে আমাকে দিও, 100 টাকা দিয়ে আমি সব মাছ কেটে দেবো খন। শাশ্বত 10 টাকার নোটটা পরিবর্তন করে বলল, তার দরকার হবে না, আমি আর থাকছি না এখানে। মানে? শহর ছেড়ে চলে যাচ্ছি, অন্য শহরে পোস্টিং হয়েছে, ফ্যামিলি শুদ্ধ। সে কি, বউ বাচ্চাকে নিয়ে যেতে তো দেখলাম না? নিয়ে গিয়েছি অনেকক্ষণ আগে, তুমি এখন যাও, দরকার নেই। গাড়ি চলে এলো। শাশ্বত পেটি নিয়ে ওপরে উঠছে, তখনও টপ টপ করে রক্ত পড়ছে। জোয়ারদার গিন্নি বললেন, সে কি গো, এত রক্ত পড়ছে, আর তুমি কি কিছু কেটে নিয়েছো নাকি? তা জানে তোমার কি, তুমি যাও। জোয়ারদার গিন্নি আর কাউকে কিছু বললেন না, টাকাটা নিয়ে চলে গেলেন। শাশ্বত দরজা বন্ধ করলো। মিতালির কাটা মুন্ডুটাও সে নিয়ে নিয়েছে, আর সেখান থেকেই রক্তটা চুইয়ে পড়ছে। দরজাটা ভালো করে বন্ধ করে কি একটা যেন সেট করলো নিজের মোবাইলে। তারপর ট্রাকে উঠে রওনা দিল। মোড়ের মাথায় এসেই জোরে মোবাইলে কিছু একটা বাটন প্রেস করতেই শাশ্বতর ঘরটা উড়ে যাওয়ার শব্দ এলো। পাড়ার লোকজন জড়ো হয়ে গিয়েছে। সকালে পুলিশ এসেছে। পায়েলের মা সকাল থেকে পায়েলের কোনো খোঁজ খবর পাচ্ছেন না। কালকে যখন ফোন করেছিলেন তখন 8:45 মতো বাজে। মেয়েকে ফোন করে বলেছিলেন, আমি আজকে বাড়ি ফিরতে পারবো না, তোর পিসের শরীরটা খুব খারাপ, তুই শুয়ে পড়, আমি সকালে আসবো। সকালবেলাও ঘুম থেকে উঠে মেয়েকে ফোন করেছেন, মেয়ে ফোনে কথা বলেছে। তাহলে এখন মেয়ে গেল কোথায়? বাড়ি আসার পরে পায়েলের মা পায়েলের ফোনটা পেয়েছেন। ফোন রিসিভ করার পরে মেয়ের সাথে কথাও বলেছেন, অথচ এখন পুলিশ এসে শাশ্বতর ঘর তন্ন তন্ন করে খুঁজেছে। গ্যাস বাস্ট হয়েছে, যার ফলে কারো বেঁচে থাকাটাই সম্ভব নয়। বডি পুড়ে ছাই। সারা রাত ধরে এই বাড়ির ভেতরে আগুন জ্বলেছে। দমকল বাহিনী আসতে অনেকটা সময় নিয়েছিল। যখন এসেছিল তখন আর কিছু বাকি ছিল না। পায়েলের মৃত্যুর খবরটা আজ পর্যন্ত তার পাড়ার প্রত্যেকটা লোককে ভাবায়, আর তার সাথে ভাবায় এই সম্পূর্ণ বাড়িটার পুড়ে যাওয়ার রহস্যটা। শাশ্বত এখন অনেক বড় মাপের বিজ্ঞানী হয়েছে। সে বিদেশেও গিয়েছে। ফ্যামিলি নিয়ে সে নাকি আজকাল খুব ভালো আছে। তবে মিতালি বা মিলির তাদের কোনো ছবি আজ পর্যন্ত শাশ্বতর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে দেখেনি কেউ। শাশ্বতর বাড়িটা আজও সবার কাছে একটা ধাঁধার মতো। বিজ্ঞান আর উন্নত প্রযুক্তি আমাদেরকে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করে দেওয়ার সাথে সাথে একটা অন্ধকার দিকও রেখে যায়। বিজ্ঞানীরা চাইলে সে অন্ধকার দিককে চিরদিনের জন্য বিলীন করে দিতে পারেন, কিন্তু
সবাই তো আর সমান নয়। না চাইতেও অনেক কিছুই আমাদের গোপনে রিসার্চ হয়েই চলেছে এবং সেগুলোকে পূর্ণতা দেবার জন্যে বলি হয়েই চলেছে অসংখ্য নিখোঁজ হয়ে যাওয়া মানুষ এবং তাদের শরীর। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।